একাদশ শ্রেণীর সমন্বিত উপবৃত্তির আবেদন ফর্ম প্রকাশ করেছে। আজকে আমরা এই আবেদন ফর্ম পূরণ করে দেখাবো। এই ফর্মটা কিন্তু পূরণ করে তোমরা জমা দিবা, দেন তোমাদের কিন্তু উপবৃত্তির জন্য তোমরা আবেদন করা হয়ে যাবে। আজকে আমরা দেখাবো এই উপবৃত্তির ফর্মটা তোমরা কীভাবে কী পূরণ করবা, যাবতীয় সব কিছু। এবং এখানে কিন্তু আরও অনেক কিছু বলা আছে, এগুলো আসলে তোমাদের কোনটা কাজে না আমি জানাবো। এবং প্রতি বছর কিন্তু এই সমন্বিত উপবৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা কিন্তু প্রায় 6-7 হাজার টাকা উপবৃত্তি পায়। এবং তোমাদের কিন্তু এটা সুযোগ প্রতি বছরই পাচ্ছে। এটা মূলত ষষ্ঠ নবম শ্রেণী এবং একাদশ শ্রেণীতে। আমরা আজকে একাদশ শ্রেণীতে দেখাচ্ছি, আবার পরের ভিডিওতে আমরা ক্লাস 6-9 এটাও দেখাবো। শুধুমাত্র আমরা একাদশের জন্য ভিডিওটি করছি, তো সম্পূর্ণ ভিডিও দেখো। আমি যদি এখানে তোমাদেরকে ছোট্ট করে একটু আবেদন, এই যে আবেদন নিয়ে কথা বলি, এটাকে বলে সমন্বিত উপবৃত্তির আবেদন ফর্ম, দেখতে পাচ্ছ এই যে। এবং এটা প্রকাশ করেছে 2/2/26, মানে বুঝো তো 2-3 দিন আগে। এবং এটা তারা বলেছে যে আবেদন করার জন্য। এবং এখানে তারা তারিখের কথা যদি আমি একটু খেয়াল করে দেখতে চাই, এখানে অনেক কথাবার্তা বলেছে তারা। আমি তারিখটা নিয়ে তারা কী বলেছে একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছ এখানে উপবৃত্তির জন্য 22/2 তারিখের মধ্যে তোমাদের এগুলো পাঠানোর জন্য বলেছে। মানে 22/2 মানে বুঝো ফেব্রুয়ারি 22 তারিখ পর্যন্ত তোমরা মোটামুটি ক্ষেত্রে এগুলো আবেদন করতে পারবা। তো চলো আমি আবেদন ফর্মটা দেখাই। এই আবেদন ফর্মটা আমি দিয়ে দিব, তোমরা যেটা নিজেরা ডাউনলোড করতে পারো। আমি প্রসেস দেখাই দিব। ওকে, সো এখানে খেয়াল করে লেখা আছে উপবৃত্তির আবেদন ফর্ম, এরকমভাবেই পাবা। এখানে ষষ্ঠ নবম লেখা থাকবে, সো টেনশন নিও না। তোমরা একাদশ শ্রেণীর কথাটা তোমাদের সামনে আসবে, তোমরা সেখানে লিখে দিবা। এখানে বলা হচ্ছে আবেদনকারীর ছবি, তোমার একটা পাসপোর্ট সাইজের ছবি তোমরা এখানে দিয়ে দিবা। এরপর বলা হচ্ছে শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য, এবং এখানে শিক্ষাবর্ষ বা সেশন লিখে দিবা। তোমরা হচ্ছে যে 25-26 সেই সেশনটা এখানে সুন্দর করে লিখে দিবা। 25-26 সেশনটা লিখে দিবা, মনে রাখবা। এরপর শিক্ষার্থীর বোর্ড রেজিস্ট্রেশন নাম্বার, তো রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু তুমি জানো না, এটা স্কুল কলেজ জানে। এসএসসি 27 শিক্ষার্থীরা, তোমাদের জন্য চলে এসেছে নাইট 24 পাবলিকেশনের বাংলা A+, ইংরেজি A+, ও আইসিটি ম্যাজিক। এই বইগুলো কিনলে তোমার কোনো গৃহশিক্ষকের দরকার হবে না, কারণ বাংলা প্রথম পত্রের গদ্য কবিতা ও দ্বিতীয় পত্রের সবকিছু এবং আইসিটির টপিক ভিত্তিক সবকিছুর ব্যাখ্যা এবং এমসিকিউ অনেক সুন্দরভাবে দেওয়া রয়েছে। ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্রের সবকিছু সুন্দরভাবে অনুবাদ পাবা। সিন আনসিন গ্রামার এবং রাইটিং পার্ট খুব সুন্দরভাবে এই বইতে দেওয়া আছে। প্রত্যেকটা বই রকমারির বেস্ট সেলার বই। প্রত্যেকটা বইয়ে কিউআর কোড পাবা, যা স্ক্যান করলে ভিডিও ক্লাসগুলো তোমার ফোনে চলে আসবে। তাই এখনই অর্ডার করো তাদের ওয়েবসাইট অথবা ফোন নম্বরে কল করে। চাইলে রকমারি থেকেও তোমরা অর্ডার করতে পারো। তো কলেজ এটা লিখে দিবে, অথবা তুমি যদি কলেজ তোমাকে বলো তুমি লিখে দিবা। শিক্ষার্থী বর্তমান শ্রেণী একাদশ, তুমি এখানে একাদশ লিখবা। শিক্ষার্থীর জন্মসনদ নাম্বার, তোমার জন্মসনদ অনলাইনে যে 17 ডিজিট সেটা লিখবা। জন্ম তারিখটা এখানে লিখবা। তারপর এখানে বলা আছে শিক্ষার্থীর নাম, তোমার এখানে নিজের নামটা সুন্দর করে লিখবা। তোমার নাম বাংলায় লিখবে এবং ইংরেজিতে লিখবা। ইংরেজিতে লেখার ক্ষেত্রে বড় হাতের শব্দগুলো ব্যবহার করবা। শিক্ষার্থীর জেন্ডার, এখানে তুমি ছেলে হলে ছেলেতে টিক দিবা, মেয়ে হলে মেয়ে টিক দিবা, তৃতীয় লিঙ্গ হলে তৃতীয় লিঙ্গে টিক দিবা। আর তৃতীয় লিঙ্গ হলে প্রমাণ তোমাকে দেখাইতে হবে, তো তুমি অবশ্যই ছেলে হলে ছেলে বা মেয়ে হলে মেয়েতে টিক দিবা। শিক্ষার্থীর জন্মস্থান, তোমার জন্মস্থান কোথায়, ধরো না যে ঢাকা, বগুড়া, রাজশাহী, বরিশাল, যেখানে সেই স্থানের নামটা লিখবা। জাতীয়তা বাংলাদেশি, পেশা শিক্ষা, মানে এটা কনফার্ম, কারণ অন্য দেশে কেউ এখানে অ্যাপ্লাই করতে পারবে না। শিক্ষার্থীর ধর্মকে ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেটা হবে সেটা এখানে সুন্দর করে তুমি লিখে দিবা। ওকে, তারপর হচ্ছে পিতার তথ্য, পিতার তোমার যে বাবা আছে, বাবার এনআইডি কার্ড দেখে তাই এনআইডি নাম্বারটা লিখবা এখানে 10 অথবা 17 সংখ্যার। পিতার জন্ম তারিখ লিখবা, পিতার নাম বাংলা লিখবা, পিতার নাম ইংরেজিতে লিখবা। একইভাবে মাতার এনআইডি কার্ড নাম্বার লিখবা, মাতার এনআইডি কার্ড দেখে দেন তার জন্ম তারিখ, তার নাম বাংলা ইংরেজিতে লিখতে হবে। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এসেছে, যেমন অভিভাবকের তথ্য, শিক্ষার্থীর অভিভাবক কে, আগে লিখবা তুমি এখানে পিতা, মাতা আর অন্যান্য অভিভাবক। তোমার যদি বাবা অভিভাবক হয় তাহলে বাবার উপর টিক দিবা, মা হলে মার উপর। আর যদি অন্য কোনো অভিভাবক হয়, মানে বাবা মা কেউ বেঁচে নেই বা অথবা দূরে আসেন, সেক্ষেত্রে তার টিক দিবা। এবং এখানে বলা আছে অভিভাবক বলতে কেবলমাত্র পিতামাতা বা মৃত্যুজনিত কারণে আপন ভাই বোন, দাদা দাদি, নানা নানি, এগুলোকে বুঝাইছে আর কি। যাই হোক না কেন, এই হচ্ছে বিষয়। এরপর হচ্ছে উপবৃত্তির তথ্য প্রাপ্তির জন্য অভিভাবক হিসাবে যাকে নির্বাচিত করবে তার তথ্য। তো ধরুন আমরা বাবার তথ্য দিব, কারণ বাবাকে অভিভাবক বানাচ্ছি এখানে। তো এখানে বাবার এনআইডি কার্ড নাম্বার এবং হচ্ছে তার জন্ম তারিখ, তার নাম বাংলা ইংরেজিতে এবং তার মোবাইল নাম্বার, তার পেশা দিব। এই তথ্যগুলো কিন্তু এর আগেও আমি একটু এখানে দিয়েছি, সো সেম তথ্যগুলো আমাদেরকে এখানে আবার দিতে হবে। পেমেন্ট সংক্রান্ত তথ্য, যেখানে আমি এখানে লিখে দিব যে শিক্ষার্থী নিম্নলিখিত কোন হিসাবধারীর নামে উপবৃত্তি অর্থ পেতে ইচ্ছুক।
পিতার নামীয় হিসাবে, মাতার নামীয় হিসাবে, নিজ নামীয় স্কুল ব্যাংক হিসাবে। তো নর্মালি আমরা বেশিরভাগই যেহেতু পিতাকে অভিভাবক দিচ্ছি, পিতার এনআইডি কার্ড অনুযায়ী একটা যে অ্যাকাউন্ট খুলেছি সেই অ্যাকাউন্ট অনুযায়ী আমরা নিব, অথবা আমার যদি থাকে আমি নিব, বা মার থাকলে মার নিব, যেটা মধ্যে আমি ধরুন পিতার দিব, তো পিতার উপর টিক দিব। এবার শিক্ষার্থী নিয়মিত কোনো আর্থিক সেবার মাধ্যমে উপবৃত্তির অর্থ পেতে ইচ্ছুক, এখানে বলা হচ্ছে স্কুল ব্যাংক, এজেন্ট ব্যাংক না মোবাইল ব্যাংকিং এজেন্ট। তো আমরা নর্মালি ম্যাক্সিমাম ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টটা সিলেক্ট করবো, কারণ বিকাশ, নগদ এগুলোর মাধ্যমে আমরা টাকাটা নিতে পারবো। তো আমরা মোবাইল ব্যাংকিং সিলেক্ট করবো, আর নয়তো ব্যাংক হিসাব সিলেক্ট করতে আমরা কিন্তু পারি। এরপরে কিন্তু বলা যে অনলাইন ব্যাংক, যদি আমি এখানে যদি মোবাইল ব্যাংক সিলেক্ট করি, তাহলে এই যে প্রথমটাও বাদ, দ্বিতীয়টাও বাদ, 3 নম্বরটা যেটা রয়েছে এই যে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট, এইটা আমি সিলেক্ট করব। আর বাকি দুইটা আমরা কিন্তু কি ফাঁকা রেখে দিব, এখানে আমাদের কোনো কাজ নাই। মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের ক্ষেত্রে মোবাইল ব্যাংকিংয়ের নাম লিখে দিতে হবে, যেমন আমি এখানে করতে চাই বিকাশে, তাহলে আমি এখানে লিখে দিব বিকাশ। মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের নাম্বার এখানে আছে 11 সংখ্যা, অভিভাবক এনআইডি কার্ড দিয়ে খুলতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে মোবাইল ব্যাংকিংয়ের নাম্বারটা লিখে দিব এবং অ্যাকাউন্টকারীর নামটা লিখে দিব। মনে রাখবা এখানে তুমি তোমার বাবার নাম্বার দিবা, এখানে তোমার বাবার নাম দিবা, এবং এইখানে যে মোবাইল ব্যাংক সেটা বাবার যে নাম্বারটা দিয়ে খুলেছো বিকাশ সেটা দিবা। আর যদি বুঝিয়ে বলি, আমার বাবার নাম, এখানে কিন্তু আমি এই যে পেমেন্ট সম্পর্কিত ক্ষেত্রে পিতার নাম হয়ে থাকে, আমি বাবাকে সিলেক্ট করেছি, এবং এইখানে আমি বিকাশ দিলাম। এরপর আমি যে নাম্বারটি দিব সেটা আমার বাবার বিকাশ নাম্বার দিব, এবং এখানে বাবার নাম দিব, কারণ আমি এখানে নাম দিলাম আমার নিজের, আর নাম্বার দিলাম আমি আমার বাবার। সেক্ষেত্রে কিন্তু তারা যখন এই নাম্বারটাকে যখন সার্চ করবে দেখবে যে নামে তো আরেকজনের নাম দেওয়া, কিন্তু তোমার নাম তো দেওয়া নেই, তুমি তো এই নামে নাই, সেক্ষেত্রে গড়মিল হলে কিন্তু টাকা পাবা না। তো এই তথ্যগুলো গেলে এরপর হচ্ছে পিতার স্থায়ী ঠিকানা, তোমার স্থায়ী ঠিকানাগুলো দিবা, শিক্ষার্থীর স্থায়ী ঠিকানা, বিভাগ, জেলা, থানা, উপজেলা বা সিটি কর্পোরেশন, ওয়ার্ড, এবং হচ্ছে যে তোমার এখানে বাসা নাম্বার, এগুলো দিয়ে দিবা। ওকে, এগুলো তো নর্মালি আমরা সবাই জানি। শিক্ষার্থীর বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা আলাদা আলাদা হইতে পারে, কারণ আমি বর্তমানে থাকি ঢাকায়, কিন্তু আমার স্থায়ী ঠিকানা হচ্ছে বরিশালে। বাট আমি যদি এখন বরিশালেই থাকি, আমার স্থায়ী ঠিকানা বরিশাল, তাহলে দুইটা জায়গায় সেম তথ্য দিব আমরা, স্থায়ী ঠিকানা সেম বা বর্তমান ঠিকানা সেম। বর্তমান শিক্ষাগত তথ্য, বর্তমানে আমরা কোথায় পড়ছি, সেই স্কুলের বা কলেজের নাম কি, যেমন আমরা কলেজে পড়ছি, কলেজের নামটা এখানে আমরা লিখে দিব আগে, বর্তমান কলেজের নাম, দেন তার বিভাগের নাম লিখবো, জেলা লিখবো, থানা লিখবো, মানে এই কলেজটা কোন জেলা, বিভাগ, থানায় অবস্থান করছে। দেন আমাদের গ্রুপ লিখবো, গ্রুপ তো বুঝছি আমি, বিজ্ঞান, মানবিক, ব্যবসা, সেটা লিখবো, শাখা লিখবো, শ্রেণী লিখবো। এরপরে এখানে আরও বেশ কিছু বিষয় রয়েছে, যেমন এখানে বলা আছে আবেদনকারী পড়ালেখা খরচ কে বহন করে, পিতামাতা, অন্য কোনো অভিভাবক। সেক্ষেত্রে আমরা যদি পিতা হয় তাহলে আমরা সেই পিতার উপর টিক দিব। আবেদনকারী পিতামাতা কি জীবিত, আমরা যদি লিখি যে দুইজনে জীবিত হলে আমরা জীবিত উপর টিক দিব। আবেদনকারী পিতামাতার যোগ্যতা আমরা লিখে দেবো নিরক্ষর অথবা প্রাথমিক মাধ্যমিক দিয়ে দিব। পিতামাতার শিক্ষাগত যোগ্যতা আবেদনকারীর মানে মূলত মাতার। আর এখানে বলছে কয় ভাই বোন, কি অন্য কোনো উৎস থেকে উপবৃত্তি পাই, আমরা যদি উপবৃত্তি পাই লিখে দেবো হ্যাঁ, হ্যার উপরে টিক দিব, মানে এখানে টিক দিতে হবে আমাদের প্রত্যেকটা পয়েন্টে। টোটাল প্রায় 29টা পয়েন্ট আছে, এগুলো নিয়ে ডিসকাশন করতে গেলে খুবই সময় লাগবে। আর এই তথ্য যদি তোমার কোনো চোরের হাতে পড়ে, চোরে কিন্তু চুরি করতে পারে, কেননা তোমার এখানে সব তথ্যগুলো কিন্তু একদম, এই যেমন তোমার বাড়ি কোন ধরনের টয়লেট আছে, কোন ধরনের বসত ঘর, এগুলো সব দেখে দেখে পরে টিক দিয়ে দিবা, কোনো কমপ্লিকেট মানে কোনো জটিল কোনো কিছু নাই। আর এখানে বলছে অভিভাবকের স্বাক্ষর টিপসই সহ, এখানে তুমি তোমার স্বাক্ষরটা, তোমার অভিভাবক একটা স্বাক্ষর দিবে, আর এখানে তোমার নিজের একটা স্বাক্ষর দিতে হবে। আর শিক্ষা প্রতিষ্ঠানের নাম, ইআইআর নাম্বার, এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো দিবে কে, স্কুল কর্তৃপক্ষ, তোমার কলেজ কর্তৃপক্ষ এই তথ্যগুলো দিবে। এবং এখানে টিক চিহ্ন এই তথ্যগুলো দিয়ে এটা কমপ্লিট করে তোমরা স্কুলে জমা দিবে। এই যে বাকি যতটুকু কাজ আছে, যে ইআইএন প্রতিষ্ঠানের নাম এবং ইআইএন নাম্বার এবং যাবতীয় যা যা আছে, এগুলোকে তোমাকে স্কুল থেকে কলেজ থেকে কলেজ এগুলো দিবে, এখানে সব কিছু সিগনেচার যা যা আছে। সো এই হচ্ছে কাজ। সো এই ফর্মটা পূরণ করে এই পেজগুলো তোমরা জমা দিবা, এবং এখানে টিক চিহ্নগুলো সঠিকভাবে দিবা, এবং দিয়ে তুমি কমপ্লিট করে জমা দিবা, এবং তাহলেই তোমার সমন্বিত উপবৃত্তির আবেদন হয়ে যাবে। এরপরে মূলত এই যে HSP-MIS একটা সফটওয়্যার আছে শিক্ষা মন্ত্রণালয়ের, সেই সফটওয়্যারের মাধ্যমে, দেখতে পাচ্ছ HSP সফটওয়্যারে এই তথ্যগুলো এন্ট্রি করতে হবে। সেটা মূলত করবে কারা কাজ, এই কাজগুলো করবে তোমার কলেজ কর্তৃপক্ষের একটা নির্ধারিত শিক্ষক আছেন, তিনি এই কাজগুলো করবেন, বা অফিসের যিনি কম্পিউটার অপারেটর, তিনি এই কাজগুলো করবেন। তোমাদের কিন্তু কোনো কাজ নাই এখানে, তোমরা জাস্ট এই ফর্মটা পূরণ করে জমা দিবা। আশা করি ফর্ম পূরণ করার পুরো বিষয় আমরা বুঝতে পারছি। ইন ফিউচার আমরা বিষয় নিয়ে আরও ডিসকাশন করবো। কারা ভিডিওগুলো চাও কমেন্টে জানিয়ে। সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।